গল্পটি হলো কৃষ্ণভক্ত মীরার, যে ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল। সেই জন্য ওর মা বাবা ওর নাম মীরা রেখেছিল। মীরার বাবা ঠেলায় করে ফল বিক্রি করত, আর তার মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করত। তাও সংসারে খরচ চালাতে ওদের খুব কষ্ট হতো। তারা সবাই একটা ভাঙাচোরা ঘরে থাকত। মীরার বড় হওয়ার সাথে সাথে তার কৃষ্ণভক্তিও আরও বেড়ে যায়। তাই মীরা তার ভাঙা ঘরের এক কোণে শ্রীকৃষ্ণের বাল্যরূপের একটি মূর্তি রেখেছিল। মীরা তার গোপালের সবসময় খুব খেয়াল রাখত। একদিন রাতে প্রচণ্ড মেঘ করে এবং তার জন্য প্রচুর বৃষ্টি শুরু হয়, আর মীরার কুঁড়ে ঘরে ছাদ থেকে জল পড়তে থাকে, আর কুঁড়ে ঘর জলে ভরে যেতে থাকে। এই দেখে মীরার মা ভয় পেয়ে যায় আর মীরাকে বলে, মীরা, ও মীরা, তাড়াতাড়ি ওঠ মা, দেখ বর্ষার জল ঘরে ঢুকছে। মীরাকে ডাকার পর তার মা লীলা তার স্বামীকে ডাকে। এসব দেখে তারা তিনজনেই খুব ঘাবড়ে যায়। মীরা উঠেই তার বালগোপালকে কোলে নিয়ে নেয় এবং তার মা বাবার সাথে খাটিয়ার ওপরে গিয়ে বসে পড়ে, আর ওরা তিনজনে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। কিন্তু বৃষ্টি থামে না, বরং তা আরও বেড়ে যায়। ধীরে ধীরে ওদের কুঁড়ে ঘরে হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। সমস্ত জিনিসপত্র জলের মধ্যে ভাসতে থাকে। এই দেখে মীরার বাবা রামু মীরার মা লীলাকে বলে, লীলা, বাইরে বৃষ্টি তো কমছেই না, আর ঘরটাও যে জলে ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি। কিন্তু এত রাতে আমরা কোথায় যাব? ঘরে প্রায় সমস্ত জিনিসপত্রই ভেসে গিয়েছিল, কিন্তু মীরা তার বালগোপালকে আঁকড়ে ধরে রেখেছিল। রামু কোনো রকমে সবাইকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল। এসব দেখে মীরা তার বাবাকে বলল, বাবা, পাশেই কৃষ্ণের মন্দির, চলো আমরা সবাই সেখানে যাই। সেখানে বন্যার জন্য আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ঠিকই বললে মা, এখন যে একমাত্র আমাদের কৃষ্ণ ভগবানই বাঁচাতে পারে। লীলা, তাহলে চলো আমরা বরং ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেই যাই। তিনজনে বৃষ্টিতে ভিজে মন্দিরে এসে পৌঁছলো। মন্দিরটি অনেক উঁচুতে থাকায় ওরা ওখানে সুরক্ষিত থাকলো, কিন্তু ওদের কুঁড়ে ঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এই দেখেই ওদের তিনজনের চোখ জলে ভরে যায়। লীলা কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, এ কি হয়ে গেল? এখন আমরা কোথায় যাব? কি করব? মা, তুমি একদম চিন্তা করো না, দেখবে গোপাল ঠাকুর সব ঠিক করে দেবে। তিনজনে সারাটা রাত মন্দিরেই কাটালো। মীরা শ্রীকৃষ্ণের মূর্তিটিকে হাত জোর করে দেখতেই থাকলো। সকালে বৃষ্টি থেমে গেলে মন্দিরের পূজারী মন্দিরে এসে গেল। উনি রামু আর তার পরিবারকে ওখানে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, জয় শ্রীকৃষ্ণ বাবা, তোমরা কি সারা রাত কাল মন্দিরেই ছিলে? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা কাল সারা রাতেই মন্দিরেই ছিলাম। আমার মেয়ে মীরা যে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত, আর কাল ওই আমাদের এখানে নিয়ে এসছে। আমি ওই মেয়েটিকে খুব ভালো করেই চিনি। ওই মেয়েটি যে তার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে রোজই এই মন্দিরে আসে। এই ছোট্ট বয়সী বাচ্চার ভক্তি দেখে আমি তো সত্যি অবাক হয়ে যাই। এরকম ভক্তি যে সাধারণত দেখা যায় না। তুমি কিচ্ছু চিন্তা করো না, যখন তুমি ঈশ্বরের চরণে চলে এসছো তখন উনি নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন। আর তোমার যতদিন ইচ্ছে তুমি এই মন্দিরেই থাকতে পারো। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুর মশাই। ওই দিন থেকেই রামুর পরিবার কৃষ্ণ মন্দিরেই থাকতে লাগলো। রামু আর লীলা আবার আগের মতোই কোনোভাবে তাদের কাজ শুরু করে দিল, আর মীরা সারাদিন মন্দিরে কাজ করতে লাগলো। ও খুব খুশি ছিল, কারণ ও সারাদিন এখন শ্রীকৃষ্ণের সামনেই থাকতে পারত। ঠাকুরমশাই কিভাবে শ্রীকৃষ্ণকে সাজাতেন মীরা খুব ভালোভাবে সেটা লক্ষ্য করত, আর ঠিক তেমনভাবেই নিজের গোপালকে সাজাতো। ও সারাদিন বালগোপালের সঙ্গে কথা বলতে থাকতো। ও ঠিক একটা ছোট বাচ্চার মতো গোপালকে খেয়াল রাখত। ধীরে ধীরে সময় কেটে গেল, আর রামু একটা ফলের দোকান খুলল। ওরা তিনজনে মন্দিরের পাশে একটি ভাড়ার ঘরে থাকতে লাগলো, কিন্তু মীরা ঘরের থেকে বেশি মন্দিরেই সময় কাটাতো। একদিন রামু দোকান থেকে বাড়িতে এসে লীলাকে বলল, লীলা, একটা খুশির খবর আছে। আচ্ছা, তবে তাড়াতাড়ি বলো আমায়। আমার দোকানের পাশে ওই যে ফল বিক্রেতা একজন আছেন না, কৃষ্ণলাল বাবু, উনি আমাদের মেয়ের জন্যে ওনার ছেলে রাজীবের সম্বন্ধ নিয়ে এসছেন। আর লীলা, তুমি জানো কৃষ্ণলালের দোকানে খুব বিক্রি হয়, আর রাজীবও ওনার সাথে থেকে ওই দোকানটা চালায়। তুমি দেখবে লীলা, আমাদের মীরা ওদের বাড়িতে খুব সুখে থাকবে। আর জানো লীলা, কৃষ্ণলাল বাবুর কোনো পণও চাই না, তাই আমি ভাবছি এই সম্বন্ধে রাজি হয়ে যাব। এই যে খুব খুশির খবর গো।
মীরা সব কথাই শুনছিল। সব শুনে সে তার বাবা মাকে বলল, মা, বাবা, আমি একদম বিয়ে করব না। আমি আমার গোপাল ঠাকুরের সাথে খুব খুশি আছি, আর তোমাদের সাথেও। এমনটা যে হয় না মা, সব মেয়েদেরকেই যে জীবনে বিয়ে করতে হয় মা। আর তুই চিন্তা করিস না মা, আমরা তোর শ্বশুরবাড়ির লোকদের বলে দেব তোকে যেন সবসময় তোর গোপাল ঠাকুরকে সঙ্গে রাখতে দেয়। এবার খুশি তো? না মা, কোনো কিন্তু নয়। তুই তো আমাদের অবস্থা জানিস। আর যখন এত ভালো সম্বন্ধ নিজে থেকেই এসেছে, তখন আমি সেটাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না। এরপর মীরা তার মা বাবার কথা মেনে নিয়ে রাজীবকে বিয়ে করে নিল। কিন্তু রাজীবের ব্যাপার নিয়ে তাকে যা বলা হয়েছিল, রাজীব কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ও সারাদিন কোনো কাজ করত না, বাড়িতে শুধু ঘুমিয়ে থাকত, আর সন্ধেবেলা বন্ধুদের সাথে নেশাও করত। মীরার শ্বশুর কৃষ্ণলাল বাবু রাজীবের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। কৃষ্ণলাল বাবুই সংসার চালাতেন, কিন্তু দীর্ঘদিন ধরে উনি অসুস্থ থাকার কারণে কিছুদিনের মধ্যেই মারা যান। মীরার শ্বশুর কৃষ্ণলাল বাবু রাজীবের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। কৃষ্ণলাল বাবুই সংসার চালাতেন, কিন্তু দীর্ঘদিন ধরে উনি অসুস্থ থাকার কারণে কিছুদিনের মধ্যেই মারা যান। বাবা মারা যাওয়ার পরেও রাজীব শুধরাল না, তাই ওদের দোকানটাও বন্ধ হয়ে গেল। মীরার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই এই পরিস্থিতিতে মীরা তার নিজের আর রাজীবের পেট চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। এইসব কারণে মীরা তার গোপালের সাথে বেশি সময় কাটাতে পারত না, যার জন্য ওর খুব কষ্ট হতো। একদিন মীরা রাতে কাজ সেরে বাড়িতে ফিরে দেখে যে রাজীব নেশাগ্রস্ত হয়ে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ফেলছে। এরপর রাজীব মীরার গোপালকে ছুঁড়ে ফেলতে গেলে মীরা তা আটকে দেয় আর বলে, এ তুমি কি করছো? আমার গোপাল ঠাকুরের গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে তোমাকে? এই শুনে রাজীব মীরাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তোর সাহস কি করে হলো আমার সামনে উঁচু গলায় কথা বলার? আমি যে মদের বোতলটা এনেছিলাম সেটা কোথায়? তাড়াতাড়ি দে, নয়তো তোকে ঘর থেকে তাড়িয়ে দেবো। এরপর মীরা রাজীবকে মদের বোতলটা এনে দিল আর গোপালের কাছে গিয়ে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দাও গোপাল, এখন থেকে তুমি সবসময় আমার সাথেই থাকবে। আমি আর তোমায় কখনো একা ছাড়বো না। রাজীবের ব্যবহার আর স্বাস্থ্য দুটোই দিনে দিনে খারাপ হতে থাকে। এদিকে মীরা মা হতে চলেছিল, এটা জেনেও রাজীব শুধরালো না। নিজে কিছু রোজগার করা সে তো দূরের কথা, উল্টে সে মীরার রোজগারের টাকাটাও ছিনিয়ে নিত, আর ওই টাকা দিয়ে মদ খেত। মীরার মা বাবাও আর বেঁচে ছিলেন না, তাই মীরা খুব একলা হয়ে গিয়েছিল। অতিরিক্ত নেশার কারণে রাজীবের শরীরও খারাপ হতে থাকে, তাই সে কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী হয়ে পড়ল। মদের নেশা ওকে মৃত্যুর কাছে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। যখন রাজীব এটা বুঝতে পারল, তখন সে মীরাকে ডেকে বলল, মীরা, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি আমি ঠিক কতটা পাপ করলাম, আর তাই ভগবান আমাকে এর শাস্তি দিচ্ছে। মীরা, আমি তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছি, পারলে এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এটাই রাজীবের শেষ কথা ছিল। সে চলে গিয়েছিল। মীরা সেদিন অনেক কেঁদেছিল। তারপর গোপালের দিকে তাকিয়ে সে একটু মনে জোর পেল। এর কিছুদিন পর মীরা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। এখন মীরা ওকে দেখেই বাঁচতে লাগলো। ও নিজের ছেলের নাম রেখেছিল চন্দন। ধীরে ধীরে চন্দন বড় হতে থাকে। মীরা নিজের ছেলের মতো করে গোপালকেও খেয়াল রাখত, কিন্তু চন্দন এসব কিছুই বুঝতে পারত না। তাই একদিন সে মাকে ডেকে বলল, মা, ওই কৃষ্ণ ঠাকুর কে? উনি যে আমার সব কিছু, ওনার জন্যই আজ আমি বেঁচে আছি বাবা, আর তোর খেয়ালও রাখতে পারছি। এইভাবেই কিছুদিন কেটে গেল। চন্দন পড়াশুনোয় খুব ভালো ছিল, আর এর সাথে ও মায়ের কষ্টটাও বুঝত। তাই সে খুব মনোযোগ দিয়ে পড়ল, আর স্কুল কলেজে পড়ার জন্য স্কলারশিপও পেল, আর ভালো নাম্বার নিয়ে কলেজ পাশ করল। কলেজ পাশ করার পর ও খুব ভালো চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর চন্দন মীরার কাছে গিয়ে বলল, মা, আমি চাকরি পেয়ে গেছি, তোমায় আর কোনো কাজ করতে হবে না। আজ থেকে ঘরের সমস্ত খরচ আমিই চালাবো। মা, আজ থেকে তুমি শুধু ঘরে থাকবে আর আরাম করবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এ সবই যে আমার গোপালের কৃপা, আর সাথে তোর পরিশ্রম। বাবা, আজ আমি অনেক খুশি, অনেক খুশি বাবা। এই বলতে বলতে মীরার চোখে খুশির অশ্রু এসে যায়। এই দেখে চন্দন তা মুছিয়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন ভুল করে চন্দনের হাত লেগে গোপালের মূর্তিটি মাটিতে পড়ে যায়। এই দেখে মীরা খুব রেগে যায়, আর রেগে গিয়ে বলে,
বাবা, তুই এ কি করলি? আমার গোপাল ঠাকুরকে ফেলে দিলি। দে, আমায় দে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। এরপর মীরা দেখল গোপালের মূর্তিটি মাটিতে পড়ে গিয়ে নানা দিক থেকে ভেঙে গেছে। এই দেখে মীরা ঘাবড়ে গিয়ে বলল, চন্দন, এখনই যা, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। চন্দন তার মায়ের স্বভাব জানত, তাই সে ডাক্তারকে ডেকে নিয়ে এলো। চন্দন আগে থেকেই ডাক্তারবাবুকে সব বুঝিয়ে নিয়ে এসেছিল। ডাক্তারবাবু, আমার গোপাল পড়ে গেছে, অনেক লেগেছে। আপনি ওকে সারিয়ে দিতে পারবেন তো? এই শুনে ডাক্তারবাবু চন্দনের দিকে তাকালো আর উনি চন্দনের ইশারা বুঝে গোপালের ব্যান্ডেজ করার নাটক করল। এরপর উনি গোপালকে মীরার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন মাসিমা, উনি ঠিক হয়ে গেছেন। এত তাড়াতাড়ি কিসে? কত ওপর থেকে পড়েছে আমার গোপাল। তুমি কি এই যন্ত্রটা মুখ দেখার জন্য পড়ে আছো? এটা আমার গোপালের বুকে ঠেকিয়ে তাড়াতাড়ি পরীক্ষা করো, দেখো আমার গোপাল ঠিক আছে কিনা। এই শুনে ডাক্তারবাবু আবার চন্দনের দিকে তাকালো। চন্দনের ইশারা বুঝে ডাক্তারবাবু আবার গোপালকে টেথিস্কোপ দিয়ে পরীক্ষা করার নাটক করলেন। এরপর যা হলো তা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন। উনি গোপালের হৃদস্পন্দন শুনতে পেলেন। উনি বারবার পরীক্ষা করলেন, কিন্তু তাও ফল একই হলো। এসব দেখে ডাক্তারবাবুর মুখের হাবভাবটাই পাল্টে গেল। এই দেখে চন্দন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করল, কি হলো ডাক্তারবাবু, ঠাকুরের শরীর ঠিক আছে তো? এরপর ডাক্তারবাবু চন্দনকেও গোপাল ঠাকুরের হৃদস্পন্দন শোনালেন। ওরা দুজনেই হতবাক হয়ে যায়। তারপর মীরা ওর কাছ থেকে টেথিস্কোপ কেড়ে নিয়ে বলে, দাও, ওই যন্ত্রটা আমাকে দাও। কি জানি কি করছো এতক্ষণ ধরে। এরপর মীরাও গোপালের হৃদস্পন্দন শুনল, কিন্তু সে অবাক হলো না, বরং সে খুশি হলো। ওকে দেখে এমন মনে হচ্ছিল যে ও অনেক বছর ধরে এই হৃদস্পন্দন শুনে আসছিল, তাই ওর চোখে মুখে স্বস্তির ভাব ছিল। এরপর সে গোপালকে মাথায় ঠেকালো আর বলল, ঠিক আছে, আমার গোপাল একদম ঠিক আছে। মোহন আর সীমা খুব চিন্তায় ছিল, কারণ বিয়ের 10 বছর পরেও তারা মা বাবা হতে পারেনি। মোহন শ্রমিকের কাজ করত আর তাতেই তাদের সংসার চলত। সীমা মায়ের পুজোর জন্য ব্রত রাখলো আর তাতেই তার কোল ভরল। মোহন আর সীমার একটি ছেলে হলো আর ওরা তার নাম রাখলো মনু। দেখো না, আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে। সে তো হবেই, ও তো দেখতে পুরো আমার মতো হয়েছে। তারা দুজন খুব খুশি ছিল। একদিন মোহন কাজ থেকে বাড়ি ফেরার পথে মনুর জন্য একটা লকেট নিয়ে এলো। ওই লকেটে সীমা, মোহন আর মনুর একটি সুন্দর ছবি ছিল। সে বাড়ি ফিরে মনুর গলায় লকেটটা পরিয়ে দিয়ে বলল, এই লকেটটা হচ্ছে আমাদের চিহ্ন, এটা সারা জীবন ওর কাছে থাকবে। সেসব তো ঠিক আছে, কিন্তু ও এত দুষ্টু যে ঘুমোতেই চায় না। আরে সীমা, তুমি ওকে ঘুম পাড়ানি গান শোনাও না, ওই গান শুনলে সব বাচ্চারা ঘুমিয়ে পড়ে। এরপর সীমা মনুকে গান শোনাতে লাগলো। আয় আয় আয়, মনুর চোখে ঘুমায়, ওই আকাশে চাঁদ মামা টিপ দিয়ে যা। মনু আমার সোনা বাবা, ঘুমিয়ে যা। আয় আয় আয়, মনুর চোখে ঘুমায়। হুম 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 এইভাবেই দিন কাটতে লাগলো। মনু বড় হতে লাগলো। একদিন মনু মেলাতে যাওয়ার জন্য বায়না করলো। মা দুর্গার মণ্ডপের পাশে মেলা বসেছিল। মোহন আর সীমা মনুকে নিয়ে মেলায় গেল, কিন্তু হঠাৎই একটা দুর্ঘটনা ঘটে গেল। মেলাতে হঠাৎ করে আগুন লেগে গেল। আরে সবাই পালাও, মেলায় আগুন লেগে গেছে, পালাও। সীমা পালাও, আগুন লেগে গেছে। তুমি মনুর হাত ছেড়ো না কিন্তু। সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে লাগলো। আর ঠিক সেটাই হলো যেটা নিয়ে ওদের ভয় ছিল। মনু মোহনের থেকে আলাদা হয়ে গেল আর সেখানেই পড়ে গেল। মা, বাবা, কেউ আমায় বাঁচাও, বাঁচাও আমায়। এত চিৎকার চেঁচামেচির মধ্যে মোহন আর সীমা মনুর কান্না শুনতে পেল না। ওরা মনুকে খুঁজতে লাগলো। আরে মনু কোথায় গেল? মনু, তুমি আমার মনুর হাতটা ছেড়ে দিলে। মনু, আরে এত ভিড়ে কখন যে কি হয়ে গেছে আমি টেরও পাইনি। খোঁজো ওকে। মনু, মনু। আমার মনু, মনু।
ওরা দুজনে মিলে মনুকে অনেক খুঁজলো, কিন্তু পেল না। মোহন আর সীমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। কত কষ্ট করেই না ওদের ঘরে একটা সন্তান জন্ম নিয়েছিল, ওদের জীবনে খুশি এসেছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। সীমা কেঁদে বলল, হে ভগবান, আমাদের সাথে এমনটা কেন হলো? আমরা কার কি ক্ষতি করেছি? হে ভগবান, আমরা আজই কেন মেলাতে গেলাম? ওসব আমি কিছু জানি না। আমার মনুকে আমি ফিরে পেতে চাই। আমার মনুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মনুকে। তুমি কেঁদো না সীমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি মনুকে যে করেই হোক খুঁজে আনবো। এই বলে মোহন ঘর থেকে বেরিয়ে গেল আর রাস্তায় এদিক ওদিক মনুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে মোহনের আর সময়ের প্রতি খেয়ালই ছিল না। তাই সন্ধেবেলায় মোহন যখন মনুকে না পেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলো, তখন সীমা কাঁদতে কাঁদতে ওকে বলল, কি হলো গো? আমার মনু কোথায়? সীমা, আমি মনুকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। মিথ্যে বলছো তুমি, মিথ্যে। আমার মনু আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমার মনু ঠিক ফিরে আসবে, ঠিক। আমি তোমাকে আজকে কথা দিলাম, আমি মনুকে তোমার কোলে ফিরিয়ে এনে দেবো, আর তার জন্য যদি আমাকে নিজের জীবনও দিতে হয়, আমি তাই দেবো। পরের দিন থেকে মোহন শুধু মনুকেই খুঁজতে লাগলো, আর সীমা ঘরে বসেই কাঁদতে থাকলো। কাজে না যাওয়ার কারণে মোহনের কাজটাও চলে গেল, আর কেঁদে কেঁদে সীমা প্রায় পাগলের মতো হয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই ঘরের সব রেশনও ফুরিয়ে গেল। তখন ওরা দুজন বুঝতে পারলো যে এইভাবে বেশি দিন চলবে না। খাবার না খেলে যে ওরা মনুকে খুঁজতেই পারবে না। এই ভেবে ওরা একজন বড় লোকের বাড়িতে কাজ করতে শুরু করলো। ওই বাড়িতে মোহন ঘরের সাফাই থেকে কাপড় ধোয়া সবকিছুই করতে লাগলো, আর সীমাও ওই বাড়িতে রান্নার কাজ করতে লাগলো। আর কাজ শেষ হওয়ার পর বাকি সময়টুকু ওরা মনুকে খুঁজতে থাকতো। তুমি দেখে নিও সীমা, মনু একদিন আমাদের কাছে ফিরে আসবেই। হে ভগবান, আমাকে শুধু একটিবারের জন্য মনুর মুখটা দেখিয়ে দাও। এইভাবেই 25 বছর কেটে গেল, কিন্তু আজও ওরা মনুকে খুঁজে পায়নি। এতদিনে মোহন আর সীমা অনেক বাড়িতেই কাজ করেছে। একদিন ওরা দুজন খবর পেল যে শহরে অভিষেক নামের একজন ব্যক্তি এসেছে, যার বয়স তো মাত্র 30 বছর, কিন্তু তার কাছে অনেক টাকা। আর ওর বাড়িতে দুজন কাজের লোকের প্রয়োজন, আর সে মাইনেটাও ভালোই দেবে। তাই মোহন আর সীমা তার কাছে গেল। বাবু, আমাদের এই কাজটা দিন বাবু। আমাদের কাজের খুব দরকার। ঠিক আছে, কিন্তু তোমরা দুজন কি কাজ করতে পারবে? তোমাদের যে বয়স হয়ে গেছে। অভিষেকের স্ত্রীর নাম ছিল ঋতু। সে সেখানে এসে বলল, এই দুই বুড়ো বুড়ি কোন কাজের? তাড়িয়ে দাও ওদের এখান থেকে। না না মেম সাহেব, আমরা চুপটি করে কাজ করব, আমাদের শুধু আপনি কাজে রেখে দিন। ঠিক আছে, কাজে তো রেখে দিচ্ছি, কিন্তু মনে রাখবে, কাজে একটু ভুল হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। মোহন আর সীমা কাজটা পেয়ে গেল, আর তারা কাজ করতে শুরু করে দিল। মোহন ঘর সাফ করতে লাগলো, আর সীমা রান্না করতে লাগলো। এই বুড়া, ওদিকটা সাফ করিসনি কেন? হ্যাঁ, যা কর গিয়ে। হ্যাঁ মেম সাহেব, এখনই করছি। আরে ঠিক করে কর, এই কোনাটা কি তোর বাপ সাফাই করবে? মোহন চুপচাপ শুনতে লাগলো আর কাজ করতে লাগলো। অন্যদিকে সীমা খাবারটা বানিয়ে নিল। অভিষেক আর ঋতু খেতে বসলো। সীমা দুজনকে খাবার দিয়ে চুপচাপ ওদের পাশে দাঁড়িয়েছিল। অভিষেক প্রথম গরজটা মুখে তুলেই কোথায় যেন হারিয়ে গেল। আরে এ কি? কি হলো অভিষেক? কি হলো বাবু? খাবার ভালো হয়নি? না না, সেই কথা নয়, আসলে এই স্বাদটা খুব চেনা চেনা লাগছে। চেনা চেনা? সেটা কি করে হবে? সীমা তো প্রথমবার খাবার বানালো আমাদের জন্যে। হ্যাঁ তাই তো। না না, মনে হয় আমারই মনের ভুল। দুজনে যখন খাবার খাচ্ছিল, তখন মোহন ভুল করে একটি কাচের প্লেট মেঝেতে ফেলে দিল, আর সেটি ভেঙে চুরমার হয়ে গেল। আর ঋতু প্রচন্ড রেগে গেল। আরে এটা কি করে ফেললো এই বুড়োটা? এত দামি কাচের প্লেটটা ভেঙে দিল। ক্ষমা করুন মেম সাহেব, ভুল হয়ে গেছে। ভুল? এই বাড়িতে ভুলের কোনো ক্ষমা হয় না। এই বলে অভিষেক একটি লাঠি দিয়ে মোহনকে মারতে লাগলো। এই দেখে সীমা দৌড়ে এসে অভিষেকের পা জড়িয়ে বলতে লাগলো, ক্ষমা করে দিন মালিক, ওর শরীরটা ভালো নেই। এই নাও, বাহানা শুরু হয়ে গেল। তখনই বলেছিলাম বের করে দিতে। আপনি আমায় মারুন মালিক, ওকে ছেড়ে দিন। হ্যাঁ, তোকেও মারবো। মার খাওয়ার খুব শখ না? দাঁড়া। এই বলে ঋতু একটি লাঠি নিয়ে সীমাকে মারতে শুরু করলো, আর ওরা ছোটে ছোটে চিৎকার করতে লাগলো। মারার পর ঋতু আর অভিষেক নিজেদের ঘরে চলে গেল। রাতে সীমা আর মোহন যখন রান্নাঘরে ঘুমোচ্ছিল, তখন ওরা শুনতে পেল যে অভিষেক নিজের ঘরে চিৎকার করছে। মা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো মা। মালিক এরকম চিৎকার করছে কেন?
এই বলে সীমা অভিষেকের রুমের বাইরে গিয়ে দরজায় কড়া নাড়লে ঋতু দরজা খুলে বলল, কি চাই এত রাতে? বাবু কাঁদছিলেন, তাই শুনে আর থাকতে পারলাম না। অভিষেকের একটা অসুখ আছে, তাই মাঝে মাঝে ঘুম না এলে ওরকম চিৎকার করে। আমি চেষ্টা করে দেখব। তুই কি করবি? ঘুম পাড়ানি গান শোনাবো, ওই গান শুনলে সবাই ঘুমিয়ে পড়ে। সীমা অভিষেকের কাছে বসে গান শোনাতে লাগলো। আয় 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 মনুর চোখে ঘুমায়, ওই আকাশে চাঁদ মামা টিপ দিয়ে যা, মনু আমার সোনা বাবা ঘুমিয়ে যা। আয় 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 মনুর চোখে ঘুমায়। হুম হুম অভিষেক সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। এই দেখে ঋতু একটু আশ্চর্য হলো। সকালবেলায় অভিষেক অফিসের কাজে বেরিয়ে গেল, কারণ তার অফিসে আজ জরুরি একটা মিটিং ছিল। এই জন্য সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল। তখনই জড়িয়ে আসা এক গাড়ির ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো। ঋতু, সীমা আর মোহন দৌড়ে ওর কাছে এলো, আর তিনজন মিলে অভিষেককে ওঠানোর চেষ্টা করতে লাগলো। আর তখনই সীমা আর মোহন দেখলো অভিষেকের গলায় একটা লকেট ঝুলছে। এটা ছিল সেই লকেট যা মোহন ওদের ছেলে মনুর গলায় পরিয়েছিল। মোহন আর সীমা ওই লকেটটি দেখে চমকে গেল। আর এই লকেটটা সাহেবের কাছে কি করে এলো? এই লকেটটা তো অভিষেকের কাছে ছোট থেকেই আছে। ও যে অনাথ, একটা মেলাতে হারিয়ে গিয়েছিল। অভিষেকের কাছেই আমি শুনেছি যে মেলাতে আগুন লাগার জন্য দৌড়তে গিয়ে ও ওর বাবার থেকে আলাদা হয়ে যায়। আর তারপরে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ও যখন মেলার এক পাশে বসে কাঁদছিল, তখন কোনো এক অনাথ আশ্রমের মালিক ওকে দেখে ওনার সাথে নিয়ে গেল। অভিষেক অনাথ আশ্রমে থেকেই পড়াশোনা করেছে, আর তারপর চাকরি পেয়ে বাইরে চলে গেছিল। ছোট থেকেই ওর গলায় এই লকেটটা আছে। এই শুনে মোহন আর সীমার চোখে জল চলে এলো। আসলে ওটা সেই লকেট ছিল যা মোহন মনুর গলায় পরিয়েছিল। অভিষেকই আসলে তাদের মনু। এরপর সীমা আর মোহন সঙ্গে সঙ্গে মনুকে নিয়ে মা দুর্গার মন্দিরে গিয়ে প্রার্থনা করে বলল, হে মা জগৎ জননী, 25 বছর আগে আমাদের ছেলে হারিয়ে গিয়েছিল, আর আজ আমরা তাকে পেলাম। ওকে আবার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিও না মা। তখনই সেখানে মা দুর্গা প্রকট হলেন আর মনুর প্রাণ ফিরিয়ে দিলেন। সুস্থ হয়ে মনু সবকিছু জানতে পারল। আর তারপর সে বুঝতে পারল যে কেন সেদিন সীমার বানানো খাবারের স্বাদটা ওর কাছে চেনা মনে হয়েছিল, আর কেন সীমার গান শুনে সে ঘুমিয়ে পড়েছিল। সে ওদের উপর করা অত্যাচারের জন্য ক্ষমা চাইল। মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের দুজনের ওপর অনেক অত্যাচার করেছি। আমি ওইসবের জন্য অনেক লজ্জিত। তোমরা আমায় ক্ষমা করে দাও। চুপ কর বাবা, মা বাবার কাছে আবার কেউ ক্ষমা চায় নাকি? এই বলে মোহন আর সীমা মনুকে জড়িয়ে ধরল। ঋতুও ক্ষমা চাইল। অবশেষে সবাই একসঙ্গে থেকে সুখী জীবনযাপন করতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।